আসলে পেছনে একটা নদী আছে, মেরে সেখানেই ফেলবো তোমাকে। আমি ঠোঁট চেপে হেসে বললাম, ও আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই উনি আমায় একটা জায়গায় দাঁড় করালেন। আমার দুই কাঁধে হাত রেখে কানের কাছে ফিসফিসিয়ে বললেন, আর ইউ রেডি ফর ডাইং? আমি ঠোঁটে হাসি রেখেই বললাম, কমপ্লিটলি। উনি আলতো করে আমার চোখের বাঁধন খুলে দিলেন। আমি হেসে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আবছা লালচে অন্ধকার, সামনে বয়ে চলা নদীটা খুব বেশি সুন্দর লাগছে। নদীর পাড়টা ফুল রং বেরঙের মোমবাতি আর ছোট ছোট কালারফুল লাইটস দিয়ে সাজানো। চারপাশটা এতটা সুন্দর করে সাজানো যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। আমার সরাসরি সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সামনে একটা বড় বোর্ডে গোলাপ ফুল দিয়ে মোটা করে ইংলিশে লেখা, আই লাভ ইউ। আমি সাথে সাথেই শক্ত হয়ে গেলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। উনি আমার দুই বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নিলেন। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি মুখে মুচকি হাসি ঝুলিয়ে বললেন, ইয়েস, আই লাভ ইউ। আজ থেকে নয়, এখন থেকেও নয়, শুরু থেকেই ভালোবাসি। নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমি নিজেও জানি না কেন, কিভাবে ভালোবাসি তোমাকে। শুধু এতটুকু জানিয়ে ভালোবাসি। তোমার হাসি, পাগলামি, হঠাৎ কেঁদে দেয়া, মুখ ফুলিয়ে তাকিয়ে থাকা, ভ্রু কুচকানো, এ সব কিছুই তোমার প্রতি আমার ভালোবাসাটা আরো গভীর করেছে। অন্যদের মতো উইল ম্যারি মি বলতে পারবো না, কারণ বিয়ে তো হয়ে গেছে। হাঁটু ভেঙে বসে আই লাভ ইউ বলবো না, কারণ আমি শুধু তোমায় আমার ভালোবাসার কথা জানাচ্ছি। আমাকে তুমি ভালো সেদিনই বাসবে যেদিন তোমার মন চাইবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি? উনি আমার দুই কানের ওপর হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বললেন, হ্যাঁ, ভালোবাসি তোকে। এতটা ভালোবাসি যে সেই ভালোবাসার পরিমাপটাও করা সম্ভব নয় আমার কাছে। করতে চাইও না। আর না, এই ভালোবাসার কোনো সংজ্ঞা চাই। শুধু এতটুকু জানি, ভালোবাসি, ভালোবাসি, শুধুই ভালোবাসি। আমি চোখ বন্ধ করে ফেললাম। সারা শরীর মৃদু কম্পিত হচ্ছে আমার। ওনার প্রতিটা কথা আমার হৃদয়ে গিয়ে লেগেছে। নিজের চোখ কান অনুভূতি কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছি না। নিজের হাজবেন্ডের কাছ থেকে এরকম লাভ কনফেশন পাওয়া যে কোনো মেয়ের কাছেই ভাগ্যের বিষয়। ওনার প্রতিটা শব্দের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি। আমার এরকম মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের রাজ্যে আছি। উনি মাথা সরিয়ে আমার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বললেন, কি হলো, কিছু বলছো না যে? আমি স্থির দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। আমি কি বলবো, আমার সব কথা গলাতেই আটকে গেছে। আমি ভাবতেও পারিনি আজকে এমন কিছু হবে। উনি মুচকি এসে বললেন, ওকে, কিছু বলতে হবে না, জাস্ট ওয়েট আ মিনিট। এটুকু বলে উনি পকেট থেকে একটা গ্রে রঙের চেন বের করলেন, যেটাতে গ্রে রঙের একটা লাভ শেপের সুন্দর লকেট। লকেটের ওপর হোয়াইট স্টোনের ডিজাইন করা, কোনো ডায়মন্ড নাকি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি লকেটটার দিকে। উনি আমার দিকে ঝুঁকে আলতো করে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে লকেটটা পরিয়ে দিলেন। লকেটটা পরিয়ে উনি সোজা হয়ে দাঁড়াতেই আমার হাত অটোমেটিক গলায় চলে গেল। উনি মুখে সেই মোহনীয় হাসি ফুটিয়ে বললেন, চেক ইট। আমি লকেটটা উঁচু করে ধরে দেখলাম লকেটটার গায়ে ছোট ছোট হোয়াইট ডায়মন্ড দিয়ে ইংলিশে আরও ওয়ার্ড দিয়ে ডিজাইন করা। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি ইশারা করে লকেটটা খুলতে বললেন। আমি লকেটটা খুলে আবারও অবাক হলাম, কারণ ডান পাশে ওনার একটা ছবি আর বাম পাশে আমার ছবিটা আছে। ছবিটা আবির এঙ্গেজমেন্টের দিনের, সেই পিঙ্ক গাউন পরা, সেই পিঙ্ক গাউন পরা ছবিটাতে আমি অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছি। আমি অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, এই ছবিটা? আদ্রিয়ান আমার দু কাঁধে হাত রেখে বলল, ছিল আমার কাছে। তোর পছন্দ হয়েছে? আমি লকেটটার দিকে একবার তাকিয়ে ওনার দিকে তাকালাম। এখনো শখ থেকে বেরোতে পারছি না আমি। কোন কথায় কিভাবে রিয়েক্ট করব বুঝতে পারছি না। উনি হঠাৎ করেই আমায় আলতো করে জড়িয়ে ধরলেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। এর আগেও একদিন নিজ থেকে হাঁক করেছেন আমায়। সেটা তো শুধু আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই। কিন্তু আজ এমন মনে হচ্ছে যেন ওনার ভিতরে সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছেন উনি আমায়। আমি আস্তে আস্তে ওনার পিঠে হাত রেখে পরম আবেশে চোখ বন্ধ করে ফেললাম। ভালোবাসাময় একটু ছোঁয়ায় যে এত সুখ লুকিয়ে থাকে আজকের আগে কখনো বুঝিনি। এত ভালো কেন লাগছে আমার।
বেশ অনেকটা সময় পর উনি আমায় ছেড়ে সোজা করে দাঁড় করালেন। নদীর পাড় থেকে আসা বাতাসে আমার মুখে উড়ে আসা চুলগুলো সরিয়ে দুই কানের উপর দিয়ে হাত রেখে কপালে বেশ সময় নিয়ে একটা চুমু দিলেন। আমি চোখ বন্ধ করে ওনার গেঞ্জি খামচে ধরলাম। এটাই ওনার আমার কপালে ভালোবেসে এঁকে দেওয়া প্রথম স্পর্শ ছিল। সারা জীবনও হয়তো এই স্পর্শটা ভুলতে পারবো না। আমি চোখ বন্ধ করে আছি এখনো। উনি বললেন, অনি, আমি তোমার জন্য এত কষ্ট করে এত সব কিছু ডেকোরেট করলাম, অথচ তুমি ভালো করে দেখছো না। ইটস নট ফেয়ার। আমি চোখ খুলে ওনার দিকে তাকাতেই উনি ইশারা করে বললেন চারপাশটা দেখতে। আমি চারপাশে তাকিয়ে এবার সব দেখতে লাগলাম। চারপাশের দড়ি টাঙিয়ে তাতে বিভিন্ন রঙের বেলুন বাঁধা আর রঙিন কাগজে বিভিন্ন ডিজাইন টানানো, কালারফুল লাইটস, নিচে মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। আমি হাঁটতে হাঁটতে বেলুন, লাইটস, কাগজ নেড়ে নেড়ে দেখছি। পুরোটাই নদীর পাড় দিয়ে, মানে 2 কদম এগোলেই নদী। নদীর পাড় দিয়ে পানির ওপর দিয়েও ফুল সাজানো। লাইটের আলোতে যা চমৎকার লাগছে। সব দেখে আমি হেসে দিয়ে পেছনে ফিরে ওনার দিকে তাকালাম। উনি আমার পেছনে পেছনে এসেছেন। আমি ওনাকে কিছু বলবো তার আগে উনি আমাকে ধরে আবার নদীর দিকে ঘুরিয়ে দিলেন। এরপর ফোনে কি যেন করলেন। সাথে সাথে নদীর মাছ দিয়ে এক এক করে একটু দূরে দূরে আলো জ্বলে উঠল। আমি অবাক হয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এগুলো সব নৌকা, প্রায় 25-30টা নৌকা, আর নৌকার মধ্যে আলো জ্বলছে। আমি অবাক হয়ে ঘাড় ঘুরাই ওনার দিকে। উনি আবারও সামনে তাকাতে বললেন। আমি আবার নদীর দিকে তাকাতেই উনি 3, 2, 1 কাউন্ট করলেন। ওনার বলার সাথে সাথেই একরকম 25-30টা ফানুস উপরে উঠে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি উপরে উঠতে থাকা ফানুসগুলোর দিকে। উনি আমায় পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বললেন, এসব জিনিস ন্যাকামো আমি কখনো পছন্দ করি না। আমার কাছে ভালোবাসাই, সেটা জাহির করার দরকার হয় না। এইভাবে তো একদমই না। কিন্তু প্রথম দিন থেকেই তোমাকে কষ্ট দিয়েছি। তোমার কোনো দোষ ছিল না, তবুও তোমায় বারবার কাঁদিয়েছি। তাই তোমার মনটা ভালো করার জন্য, এতদিনের দেয়া কষ্ট একটু হলেও পুষিয়ে নেওয়ার জন্য, তোমার মুখের এই মায়াবী মিষ্টি হাসিটা দেখার জন্য এটুকু তো করতেই পারি, তাই না? আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ওনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু নিজের স্বামীর অ্যাটেনশন, ভালোবাসা সব মেয়েরাই চায়। আমিও চেয়েছি, আর আজ সেটা পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, সবচেয়ে সুখী মনে হচ্ছে। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আজ এত চুপচাপ কেন? এমনিতে তো বক বক করে আমার মাথায় ধরিয়ে ফেলো। আমি কিছু না বলে মাথা নিচু করে মুচকে আসলাম। রোজ রেগে গেলেও আজ ওনার এই টিচ করা কথাগুলো খুব বেশি ভালো লাগছে। উনি আমায় নিচের দিকে ঘুরিয়ে বললেন, জানো, কখনো ভাবিনি কাউকে ভালোবাসবো। আর যখন বাসলাম তখন এতটা ভালোবাসলাম যে তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারছি না। আমি এতটাই জড়িয়েছি যে নিজের থেকে কোনোদিন আলাদা করতে পারবো না। আমি শুধু তাকিয়ে আছি ওনার দিকে। এই আদ্রিয়ান বাসরত বলেছিল আমায় কোনোদিনও বউ বলে মানবে না, অথচ আজ সে আদ্রিয়ানেই আমায় ভালোবাসি বলছে, বারবার বলছে। উনি বললেন, নদীর মাঝখানে একটা চর আছে, যাই চলো, নৌকাতে ওঠা হয়ে যাবে তোমার। আমার অনেকদিন যাবৎ নৌকায় ওঠা হয়ে ওঠে না, তাই খুব এক্সাইটেড হয়ে বললাম, সত্যি নৌকায় চড়বো? উনিও হেসে দিয়ে বললেন, হ্যাঁ চলো। উনি ফোন করতেই একটা নৌকা এসে পাড়ে ভিড়ল। প্রথমে উনি উঠে হাত ধরে আমাকে ওঠালেন। প্রায় আধ ঘন্টার নদীপথ ছিল। ততক্ষণ আমি আর একটা কথাও বলিনি। চুপচাপ ঠান্ডা হাওয়া আর অন্ধকার আচ্ছন্ন চারপাশের পরিবেশটাকে উপভোগ করছি। চরে নেমে দেখলাম চরটা খুবই নিরিবিলি, পাশে একটু বাগান। আমি ওনার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো, সত্যি সত্যি কি আমায় মেরে টেরে ফেলে দিয়ে যাবেন নাকি? উনি বাঁকা হেসে পকেটে হাত ঢুকিয়ে আমার দিকে এগোতে বললেন, হ্যাঁ, মারবই তো। বলে আমার দিকে এগিয়ে আসছেন। আমি পেছানোর ভুলটা করছি না, কারণ পিছিয়ে আর যাবোটা কোথায়? ঘুরে ফিরে তো ওনার কাছেই আমায় আসতে হবে। উনি আমার কোমর চেপে এক টানে নিচের সাথে মিশিয়ে ধরে বললেন, তবে মেরে ফেলে রেখে যাবে না, সাথে করে নিয়েও যাব। আমি ওনাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালাম। একেবারে নদীর পাড়েই দাঁড়ালাম। উনি পেছন থেকে আমার 2 হাতের উপর হাত রেখে বললেন, অনি, কখনো একটু মুক্ত স্বাধীন হাওয়াকে
চোখ বন্ধ করে দু হাত ছড়িয়ে উপভোগ করেছ। আমি মাথা নেড়ে না বললাম। উনি আমার 2 হাত ছাড়িয়ে ধরে বললেন, এখন করে দেখো, নিজেকে মুক্ত উড়ন্ত পাখি মনে হবে। আমি ওনার কথা মতো ঠিক তাই করলাম। কিছুক্ষণ পর ফিল করলাম, হ্যাঁ একদম ঠিকই বলেছেন উনি। সত্যি আমার নিজেকে মুক্ত উড়ন্ত পাখি মনে হচ্ছে। কিছুক্ষণ এই হাওয়া উপভোগ করার পর উনিও হাত নামিয়ে আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে 2 বাহু ধরে নিজের সাথে মিশিয়ে ধরে বললেন, তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা হালকা লাগছে নিজেকে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে, কারণ আজ তোমাকে নিজের মনের কথা বলতে পেরেছি, তোমাকে ভালোবাসতে পারছি, আর তোমাকে নিজের কাছে পাচ্ছি, নিজের সাথে পাচ্ছি। বলে আবারও জড়িয়ে ধরলেন আমায়। আমিও চোখ বন্ধ করে আজ ওনার দেওয়া ভালোবাসাগুলো উপভোগ করছি। এরপর আমরা বেশ অনেকক্ষণ ওখান দিয়ে হেঁটেছি, চারপাশটা ফিল করেছি। কেন জানি না আজ সবকিছুই ভালো লাগছে, আমার খুব বেশিই ভালো লাগছে। নৌকা দিয়ে ফেরার সময় দুজনে একটু দূরত্ব নিয়ে বসেছি। হঠাৎ করে উনি আমাকে পানি ছেটা দিলেন। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে আমিও রেগে গিয়ে ওনাকে পানি ছুঁড়ে মারলাম। উনি আবার মারলেন, আর আমিও। এমন করতে করতে কিছুক্ষণ পর খেয়াল করলাম মাঝে আমাদের দেখছেন আর হাসছেন, তাই দুজনেই চুপ হয়ে গেলাম। একটু পর একে অপরের দিকে তাকিয়ে দুজনেই ফিক করে হেসে দিলাম। উপরে নেমে একটু এগিয়ে গিয়ে উনি বললেন, রাত 10টা বেজে গেছে, ক্ষুধা পেয়েছি নিশ্চয়ই, চলো একটা রেস্টুরেন্টে ঢুকে। আমি একটু ভেবে বললাম, কিন্তু বাড়িতে সবাই। ওদের বলে দিয়েছি ফিরতে রাত হবে। আচ্ছা চলুন তাহলে। এরপর দুজনেই ওখানকার একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম। ওখান থেকে বেরিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালকা ফুরফুরে হাওয়ায় মিডিয়াম স্পিডে চলতে থাকা গাড়ি, সব মিলিয়ে অসাধারণ লাগছে আমার। হুট করে উনি গান প্লে করলেন, এগিয়ে দে। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভ্রু নাচাতে উনি চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মন দিলেন। আমিও হেসে দিয়ে বাইরে তাকালাম। বাড়ি ফিরতেই মিনু দরজা খুলে দিল। বাকি সবাই ঘুম। দুজনেই সোজা রুমে গেলাম। প্রথমে উনি ফ্রেশ হয়ে এলেন, তারপর আমিও গেলাম। আমি বেরিয়ে এসে দেখি উনি বেডে আছোয়া হয়ে ফোন দেখছেন। আমার দিকে তাকিয়ে বললেন, খুব টায়ার্ড নিশ্চয়ই, এসো ঘুমাবে। এতদিন যেমন তেমন ছিল। উনি আমায় ভালোবাসে জেনে ওনার কাছে যেতে বা আশেপাশে যেতে কেমন যেন লাগছে এখন। এটা কি সংকোচ নাকি লজ্জা জানি না, কিন্তু অস্বস্তি হচ্ছে। উনি ভ্রু কুঁচকে বলে, কি হলো, এসো। আমি আস্তে করে বেডে এক কোণে গুটিয়ে শুয়ে পড়লাম। উনিও লাইট অফ করে শুয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পুরো ঘরটা নীরব ছিল। হঠাৎ উনি বললেন, জান পাখি। আমার শরীর সাথে সাথে হালকা কেঁপে উঠল। জান পাখি ডাকটা কেন জানি না আমার বুকে গিয়ে খুব জোরে লাগলো। হঠাৎ এই নামে আমায় ডাকলেন কেন? আমাকেই ডেকেছেন তো? আমি স্তম্ভিত হয়ে গেছি, চুপচাপ শুয়ে আছি। উনি আবার বললেন, আমার বুকে মাথা রেখে শোবে প্লিজ। আমি অনেক বেশি অবাক হলাম, কিন্তু ওনার এই মিষ্টি করে অনুরোধ ফেলতে পারলাম না। তাই আস্তে করে গিয়ে ওনার বুকে মাথা রাখলাম। উনি সাথে সাথে এক হাতে জড়িয়ে নিলেন আমায়। আর আমি আজ সারাদিনে ঘটনাগুলো ভাবতে ভাবতে মুচকি হাসলাম। তারপর চোখ বন্ধ করে ওনার হার্টবিট শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। রাতে পরেই ভোর আসে, এটাই প্রকৃতির নিয়ম। আর বলা হয় যে রাত যত অন্ধকারাচ্ছন্ন হয়, ভোর নাকি ঠিক ততটাই ঝলমলে আর উজ্জ্বল হয়। কথাগুলো কতটা সত্যি আমি জানি না, কিন্তু আজকের সকালটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। এমন মনে হচ্ছে যেন ঘোর অন্ধকারের পর আজ ঝলমলে আলো এসেছে আমার জীবনে। এখনো ওনার বুকে মাথা দিয়ে শুয়ে আছে আমি। ওনার এখনো ঘুম ভাঙেনি। আমার আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঘুমন্ত এই মুখটা দেখে একটা নিষ্পাপ বাচ্চা লাগছে। ওনার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো নেড়ে দিলাম। পাতলা, একেবারে হালকা পিঙ্ক আভা ছড়ানো ঠোঁটটা যেন কেউ একে বসিয়ে দিয়েছেন। চেহারার সাথে একদম পারফেক্ট। সোজা সুন্দর নাক, হালকা লালচে কান, ঘন ভ্রু, সব মিলিয়ে আস্ত একটা কিউটের টিপ্পা। এত কিউট হতে আছে, আয়নায় নিজেকে দেখলে নিজেরই নিজের প্রতিবিম্ব নিয়ে জেলাস ফিল হয়। এত কিউট হাজব্যান্ড কেন আমার? হোয়াই? মাত্র 3টে ওয়ার্ড, আই লাভ ইউ, এটুকু আমার মনটাকে এত ভালো করে দিল, আমার দিনটাকে এত চমৎকার সুন্দর করে তুললো। নাকি যার মুখ থেকে শুনেছি সেই মানুষটাই আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল, কি জানি। আচ্ছা, কাল উনি তো বললেন শুরু থেকেই ভালোবাসেন। ভালোই যখন বাসতেন, তাহলে বিয়ের পর আমায় মানতে কেন চাননি?
যাই হোক, এখন এসব নিয়ে মাথা ঘামাবো না, শুধু এই সময়গুলো উপভোগ করব, ওনার ভালোবাসা উপভোগ করব। এসব ভাবতে ভাবতেই চুলে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম উনি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে। আমার মাথায় হালকা করে ঠোঁট ছুঁয়ে বললেন, সবসময় এত কি ভাবো বলো তো? প্রায় চিন্তায় মগ্ন হয়ে যাও। আমি মাথা নিচু করে ফেললাম। কি করে বলবো, আমার সব চিন্তা ভাবনার জায়গা তো উনিই দখল করে নিয়েছেন। উনি আমার থুতনি ধরে মুখটা একটু উঁচু করে বললেন, এমনিতে তো তোমায় পড়ার জন্য ডেকে তুলতে তুলতে আমি হাফ ডেড হয়ে যেতাম, আজ এত তাড়াতাড়ি উঠলে যে? আমি নিচু গলায় বললাম, আসলে এমনি ঘুমটা ভেঙে গেল। উনি ভ্রু কুঁচকে বললেন, আমার বুকে ঘুমাতে তোমার প্রবলেম হয়েছে? আমি তাড়াতাড়ি হচকচিয়ে গিয়ে বললাম, না না, আমার তো খুব ভালো লেগেছে। বলে সাথে সাথে চুপ হয়ে গিয়ে মাথা নিচু করে ফেললাম। উনি আমার চুলে আঙুল নাড়তে নাড়তে বললেন, সত্যি? তাহলে তো আজ থেকে রোজ রাতে তোমাকে বুকে নিয়ে শুতে হবে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, উঠুন তো, ল্যাবে যাবেন না নাকি? বলে আমি উঠে বসলাম। আপনি যান, ফ্রেশ হয়ে নিন, আমি কফি আনছি। উনি একটা হাই তুলে উঠে বসে বললেন, না, আমি একেবারে নিচ থেকে ব্রেকফাস্ট করে চলে যাব। আজ তো ফার্স্ট ক্লাস, তাই না? আমি চুলে কাঠি লাগাতে লাগাতে বললাম, হ্যাঁ, কেন? যাওয়ার সময় আমি তোমাকে ড্রপ করে দেবো, কিন্তু আসার সময় গার্ড পাঠিয়ে দেবো, ওরাই নিয়ে আসবে তোমাকে। আমি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বললাম, আজ জিয়ান, আমি একাই আসতে পারবো, গার্ডের দরকার নেই। আমি সিএনজিতে চলে আসবো। আজ জিয়ান এবার চোখ মুখ শক্ত করে বলল, এটা আমার অর্ডার, না মানে না, একা কোনোভাবেই বেরোনো যাবে না। যদি এর নড়চড় হয় দেন ইউ নো অ্যাজ ভেরি ওয়েল হোয়াট ক্যান আই ডু। আমি কিছু না বলে মাথা নিচু করে ফেললাম। মুখ গোমরা করে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই উনি হাত ধরে আটকে নিলেন। তারপর উঠে দাঁড়িয়ে আমায় নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমি মাথা নিচু করে আছি। উনি আমার দুগালে হাত রেখে বললেন, আচ্ছা, একাই আসবে? হ্যাপি? আমি মুখে একটু হাসি ফুটিয়ে ওনার দিকে তাকালাম। উনিও হেসে দিয়ে আমার নাক টেনে দিয়ে বললেন, পিচ্ছি একটা, যাও ফ্রেশ হয়ে নাও, নিচে যাও, আমি আসছি। আমি মাথা নেড়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ফুরফুরে মেজাজে আছি আমি, কারণটা হয়তো উনি। নিচে যেতে না যেতেই আমার হাসি খুশি মুখটা দেখে দাদি পিঞ্চ করতে ভুলেননি। কিছুক্ষণ পর উপরে গিয়ে দেখি আর্জেন রেডি হয়ে গেছেন। আমায় দেখে আমাকেও রেডি হয়ে নিতে বললেন। আমিও রেডি হয়ে বেরিয়ে এলাম। একসঙ্গে রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। খেয়াল করলাম সবাই আমাদের দেখে মিটমিটিয়ে হেসে যাচ্ছেন। আজব, হাসার কি আছে? খাওয়া শেষে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেডিকেলের সামনে গাড়ি থামিয়ে উনি আমার সিট বেল্ট খুলতে খুলতে বললেন, কি হতো গার্ড পাঠালে? আমি পারবো ফিরতে। সাবধানে বাড়ি ফিরবে, আর হ্যাঁ, একদম রাস্তাঘাটে লাফালাফি করবে না, সাইডে থেকেই সিএনজি নেবে। আমি মাথা নাড়ালাম। উনি আমার কানের উপর হাত রেখে গালে একটা কিস করে বললেন, বাই। আমি নিজেকে সামলে কোনো রকম বাই বলে চলে এলাম। বিকেলে বাড়িতে ফেরার পরেই সবাই জিজ্ঞেস করলো প্রথম দিন কেমন ছিল। আপি জাবিন এক্সাইটেড হয়ে সব জানতে চাইলো। আমি সবটা বললাম। সন্ধ্যার দিকে আদ্রিয়ান এলেন, সাথে আদিব ভাইয়াও। আমাকে দেখে বললেন, প্রথম দিন কেমন ছিল? আমি হেসে বললাম, ভালো ভাইয়া। এরপর কিছুক্ষণ গল্প করে ওনারা দুজন উপরে চলে গেল। আমি নিচে আপি জাবিনের সাথে গল্প করছি। তখন মামুনি এসে বলল, অনি, কফি দুটো ওদের রুমে দিয়াই না মা। আমি মাথা পেরে ট্রেটা নিয়ে উপরের দিকে পা বাড়ালাম। ওনাদের গলার আওয়াজ পেয়ে থেমে গেলাম। আদ্রিয়ান বলছে, অনিকে আমি আমাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছি। ভালো তো আমি ওকে শুরু থেকে বাসি। যেদিন ওই পিঙ্ক গাউন পরে আমার সামনে ভীত মুখ করে দাঁড়িয়েছিল, সেদিন থেকেই মায়ায় পড়ে গিয়েছিলাম। বাচ্চাদের মতো আমার অল্প ধমকেই কেঁদে দিয়েছিল। এরপর আস্তে আস্তে ওর বাচ্চামো দুষ্টুমি, সরলতা সব আমাকে ক্রমশ দুর্বল করেছে ওর প্রতি। এত মায়া আছে মেয়েটার মধ্যে যে প্রথম দেখা থেকেই ভালোবেসেছি, আর সেটা ক্রমশ গভীর হয়েছে। ভেবেছিলাম ভাইয়ার বিয়ের পরই বাবাকে বলবো, কিন্তু ভাইয়ার রিসেপশনের দিনটাই সব এলোমেলো করে দিল। এরপর ওকে নিজের থেকে দূরে রেখেছি, কিন্তু ভাগ্যের কি খেলা দেখো, ওর সাথে আমার বিয়ে হলো। যাকে এতটা ভালোবাসি, সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও খুশি হতে পারেনি। আর তারপর কেন ওকে বউ হিসেবে মানতে চাইনি, সেটা তোর চেয়ে ভালো আর কে জানে। হ্যাঁ, তা তো জানি।
কিন্তু তাহলে এই 3 মাস কেন ওকে দূরে রেখেছিলি? শুধু দায়িত্ব বলে চালিয়ে দিয়েছিলি? যেখানে মেয়েটাকে তুই এতটা ভালোবাসিস, এভাবে কষ্ট কেন দিয়েছিলি? কি আর করতাম বল, মেয়েটা বাচ্চা। আজকের যুগে 18 বছরের একটা মেয়েকে বড় বলা চলে না। টিনেজের সময়টা আমরা পার করেছি, আমরা তো জানি এই সময়টা কেমন। এই সময় একটা মেয়ে সব সময় চায় ওর লাইফে যে আসবে, সে ওকে সবসময় স্পেশাল ফিল করাবে, ভালোবাসবে। নিজেদেরকে কোনো গল্প বা সিনেমার হিরোইনদের মতো কল্পনা করে তারা, আর এটা ভাবে পুরো গল্পটাতেই ওর রাজত্ব থাকবে। একটা ফ্যান্টাসি, একটা কল্পনার জগতে বাস করে ওরা। আমি যেদিন প্রথম ওর সাথে একটু ফ্লার্ট করেছি সেদিন থেকেই খেয়াল করলাম অনির মধ্যেও সেসবই হচ্ছে। নিজে নিজে একটা কল্পনার রাজ্য বানাচ্ছে, যেখানে সবটা জুড়ে আমি আছি। পড়তে বসেও আমায় নিয়ে ভাবছে, সারাক্ষণ আমার চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময় ওর মনে হাজারো জল্পনা কল্পনা করে চলেছে। এর ফলে ওর স্টাডিতে মারাত্মক এফেক্ট পড়েছে। পড়া গুলিয়ে ফেলছে, পড়তে দিলে পড়ছে কম, ভাবছে বেশি। আর সেটা ভালো করে বুঝলাম সেদিন, যেদিন ও তোদের সবার সামনে আমার ডিফেক্ট আছে কিনা নিরামিষ অ্যান্ড অল বলছিল। কারণ ও সেটা পাচ্ছিল না যেটা ওর মনে এক্সপেক্ট করছে। আর পেত তাহলে নিজের কল্পনার জগৎ আরো প্রসারিত করত। দোষটা ওর নয়, ওর বয়সের। কিন্তু আমি তো ম্যাচিওর্ড, তাই সেদিন রাতে ওর প্রতি একটু রুড হলেও ওকে বোঝালাম যে কল্পনা কল্পনাতেই সুন্দর, বাস্তবতাটা অনেক ভিন্ন, কঠিন। ভাবতে যতটা ভালো লাগবে, বাস্তবে সেটা ঘটলে সবসময় অ্যাটাচড হওয়া যায় না। আর বারবার আমার ভালোবাসাকে দায়িত্ব বলে ওকে সেই কল্পনা, সেই ফ্যান্টাসি থেকে বারবার বের করে আনতাম। আর এই কারণেও আবার স্টাডিতে কনসেন্ট্রেট করে পেরেছে। অ্যান্ড রেজাল্ট তো সামনে, র্যাঙ্কিং 5th পজিশন করে নিয়েছে। তুই এত কিছু ভেবেছিস? সত্যিই ভাই, তোর পা ধরে সালাম করতে ইচ্ছা করছে। একমাত্র তোর দ্বারাই এটা সম্ভব। আজান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি চাইলে শুরুতেই নিজের মনের ভেতরের ভালোবাসাটা উজাড় করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। ওর স্বপ্ন ছিল একজন ডক্টর হবে, যেখানে ওর সম্পূর্ণটাই আমার বলে মেনে নিয়েছে। সেখানে ওর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন। নিজেই নিজের স্বপ্ন ভাঙার কারণ কি করে হতাম বল? নিজের সবটা দিয়ে ভালোবেসেছি ওকে, আর এমনভাবে তৈরি করবো যাতে কোনোদিন যদি আমি ওর পাশে নাও থাকি, ওকে যেন নূরের মতো অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। আমার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আব্বুর প্রতি মাঝে মাঝে অভিমান হতো যে কেন আমার কাছে একটাবার জিজ্ঞেস না করেই অন্য একজনের হাতে তুলে দিলেন। কিন্তু আজ আব্বুর কাছে কৃতজ্ঞ যে এমন একজনকে আমার জন্য বেঁচেছেন। আজ আব্বুর বলা কথাটা খুব বেশি মনে পড়ছে। আজ তোমার মনে হচ্ছে আমরা তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু দেখবে একদিন আমাদের এই সিদ্ধান্তের জন্যেই তুমি নিজেই নিজেকে খুব ভাগ্যবতী মনে করবে। সত্যি আজ নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে। আজকের দিনে নিজের স্ত্রীকে নিয়ে এভাবে কজন ভাবে? সবাই তো নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। এরকম একজন স্বামী পাওয়া সৌভাগ্য নয়, পরম সৌভাগ্যের বিষয়। চোখে নীরব ধারায় পড়তে থাকা জল কিছুতেই থামাতে পারছি না। কান্না অনেক সময় সুখের হয়, এটা শুনেছিলাম, কিন্তু আজ তার প্রমাণ নিজেকে দিয়েই পেলাম। আমি এক হাতে চোখ মুছে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে দরজায় নক করলাম। ওনারা চুপ হয়ে গেলেন। আদ্রিয়ান বললেন, কে? আমি দরজা খুলে উকি দিয়ে বললাম, আমি অনিমা। আদ্রিয়ান ভ্রুকুচকে বললেন, রুমটা তোমারও অনি, পারমিশন নেওয়ার কি আছে? না না, আসলে আপনারা কথা বলছিলেন তাই। সে যাই হোক, নেক্সট টাইম যেন এমন না হয়। বাহ বাহ, ভাবিজির হাতে বানানো কফি খাবো, কি সৌভাগ্য আমার। আদ্রিয়ান হেসে দিয়ে বললেন, তুই সেই আশাতেই ঘুমো। ও করবে কফি, সেই কফি এবার আমরা খাবো, তাহলেই হয়েছে। নিজের বউয়ের হাতের রান্না খাওয়ার কপাল কি আর আমার এসেছে? ওনার কথাটা শুনে একটু খারাপ লাগলো। সত্যিই তো এবাড়ির বউ, কিন্তু কোনো কাজই করতে পারি না। আমি মুখ গোমরা করে ওনার দিকে কফির মগটা এগিয়ে দিতে দিতে নিচু গলায় বললাম, আমার কি দোষ? আমাকে কিছু করতেই দেয় না ওনারা, আমি তো শিখতেই চাই। উনি আমার হাত ধরে বসিয়ে দিয়ে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আরে পাগলি, আমি তো মজা করছিলাম। তোমার এখন সব কিচ্ছু করার দরকার নেই, যখন দরকার হবে তখন নিজের হাতে সব শিখিয়ে দেবো আমি, ওকে? আদিব ভাইয়া একটা সিটি বাজিয়ে বললেন, জিও এ হুই না বাত, কি প্রেম কি প্রেম। আদ্রিয়ানও আদিব ভাইয়ের কথা শুনে হেসে দিলেন।
আমিও লজ্জা পেয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে তুত্তিয়ে পড়লাম। আমায় মামুনি নিচে ডাকছে, আমি গেলাম বলে ওদের দিকে না তাকিয়ে দ্রুত পদে ওখান থেকে চলে এলাম। এমন কেন ওনারা এইভাবে ইচ্ছে করে আমায় লজ্জায় ফেলেন? আজান আদিব ভাইয়ের সাথে একটু বাইরে গেছেন, এই সুযোগে আমি আরামে বেডে উপর হয়ে শুয়ে এক মনে গেমস খেলছি। একদম মনোযোগ দিয়ে খেলছি, কারণ আরেকটু হলেই নেক্সট লেভেলে পৌঁছে যাব। হঠাৎ কেউ মাথায় টোকা মারলো, আমি বিরক্ত হয়ে বললাম, ডোন্ট ডিস্টার্ব, খেলতে দাও তো। কিন্তু আবারও মাথায় টোকা পড়তে বিরক্ত হয়ে বললাম, আরে ভাই, লেভেলটা কমপ্লিট করতে দে। ভাই না, বর হই তোমার। সাথে সাথে চমকে উঠলাম আমি, এটা তো আদ্রিয়ান। আমি হচকচিয়ে উঠে বসে ওনার দিকে তাকালাম, তারপর থতমতে খেয়ে বললাম, আপনি চলে এসেছেন? উনি ভ্রু কুঁচকে বললেন, গেমস খেলছিলে তুমি? পড়া সব কমপ্লিট? আমি একটু হেসে তারপর আরো একটু হাসার চেষ্টা করে বললাম, না, আসলে একটু বোর লাগছিল তাই। তারপর ফোনটা হাতে নিয়ে দেখলাম গেম ওভার হয়ে গেছে। ইস, একটুর জন্য লেভেলটা কমপ্লিট হয়নি। ধুর ধুর, ভাল লাগে না। কত কষ্ট করে আমি এতদূর পর্যন্ত এসেছিলাম। আমি মুখ ফুলিয়ে তাকালাম ওনার দিকে। উনি ফোনটা আমার হাতে নিয়ে ফোনের দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বললেন, কেমন অনি, মেডিকেল স্টুডেন্ট তুমি, এখনো তোমার বাচ্চা মোটা ছাড়তে পারলে না? যাও টেবিলে যাও। আমি ছোট্ট একটা শ্বাস নিয়ে উঠে টেবিলে গিয়ে বসলাম। আগে রাগ হলেও এখন ওনার এসব শাসনে আর রাগ হয় না আমার, কারণ আগে না জানলেও এখন খুব ভালো করেই জানি ওনার এই ছোট ছোট শাসনে অনেক অনেক ভালোবাসা লুকিয়ে আছে। ওনার ভালোবাসি তোকে কথাটা যে এখন আমার কানে বাজে। আমি বই খুলে টেবিলে বসলাম আর উনি ওয়াশরুমে গেলেন। আমি যতক্ষণ পড়েছি ততক্ষণ উনি ল্যাপটপে কাজ করছিলেন। রাতে ডিনার করে আপির সাথে একটু গল্প করে রুমে গিয়ে দেখি উনি শুয়ে আমার ফোন ঘাঁটছেন। আমি অবাক হয়ে বললাম, আমার ফোন দিয়ে আপনি কি করছেন? হ্যাঁ, ফোন দেখতে দেখতেই বললেন, চুপচাপ এসে শুয়ে পড়ো। আমি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইট অফ করে শুয়ে পড়লাম ওনার পাশে। কিন্তু মেসেঞ্জারে টুংটাং শব্দ শুনে বুঝতে পারলাম যে ডাটা অন করা। কিছুক্ষণ পর উনি বললেন, রূপ মেসেজ করেছে তোমায়, জিজ্ঞেস করছে কেমন আছো, কি বলবো? আমি অবাক হয়ে গেলাম। রূপ মানে তো ওই ছেলেটা। সে আমার আইডি কোথায় পেল? আমায় মেসেজ করেছেন কেন? আমি এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান বললেন, কি হলো বলো, কি বলবো? ওনার কণ্ঠে রাগের আভাস স্পষ্ট পাচ্ছি আমি, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কি বলবো সেটা এখন বুঝতে পারছি না। উনি হঠাৎ করে একটান আমাকে নিজের কাছে টেনে নিয়ে বেডের সাথে চেপে ধরে শক্ত কণ্ঠে বললেন, তোমার আইডি কোথায় পেলো আর মেসেজ করার সাহস কি করে পেলো? আমি ওনার এমন হঠাৎ রেগে যাওয়াতে ঘাবড়ে গেছি, তাই তুতলিয়ে বললাম, আমি জানি না তো। উনি আমায় আরেকটু চেপে ধরে বললেন, জানো না মানে কি? জানতে হবে। আমি অবাকের উপর অবাক হচ্ছি ওনার আচরণে। এত রেগে যাওয়ার কি আছে সেটাই বুঝতে পারি না এখনো। উনি আবারও বললেন, আর প্রোফাইলে এত ছবি দিয়ে রেখেছো কেন? সবাইকে দেখাতে, লুক হাউ বিউটিফুল আই অ্যাম? না না, ওটা তো এমনি। উফ, এই ছেলের ভয়ে ভয়ে আমিও একদিন শিওর তোতলা হয়ে যাব। উনি ধমকে সুরে বললেন, না, দেবে না, এমনি অমনি কোনোভাবেই দেবে না। আর প্রোফাইলে সিকিউরিটি লক নেই কেন? হ্যাঁ, উনি প্রতিটা কথা এভাবে ধমকে ধমকে বলছেন যে আমি কিছু বলার সাহসই পাচ্ছি না। উনি আবার লম্বা একটা শ্বাস ফেলে বললেন, যাই হোক, আমি সব ছবি ডিলিট করে দিয়েছি আর প্রোফাইলেও সিকিউরিটি লক দিয়ে দিয়েছি। অ্যান্ড এরকমটাই যেন থাকে, কোনো প্রাইভেসি যেন চেঞ্জ না হয়। আমি অসহায়ভাবে ওনার দিকে তাকিয়ে বললাম, প্রোফাইল পিকটাও ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ, কেন কষ্ট হচ্ছে? কেউ আর দেখতে পাবে না? ওয়াও, গর্জিয়াস, লুকিং সো গুড, এরকম কমেন্ট আসবে না তাই? কিন্তু কষ্ট হলেও কিচ্ছু করার নেই। যেভাবে আইডিটা সেট করেছি সেভাবেই যেন থাকে। নইলে ফোনটা যেমন আমি দিয়েছি, নিয়ে নিতেও কিন্তু বেশি সময় লাগবে না। আমি কিছু বললাম না, কিছু বলা মানে এখন আগুনে ঘি ডালা, তাই চোখ নামিয়ে রেখে দিয়েছি। উনি আমার কপালে সময় নিয়ে একটা চুমো দিয়ে আমার চুলগুলো কানে গুজে দিতে দিতে বললেন, তুমি আমার জন্য কতটা অমূল্য তুমি জানো। তুমি তো পুরোটাই আমার। আমি জানি হয়তো এগুলো একটু বেশি করছি, কিন্তু আমি হেল্পলেস। তোমাকে দেখে প্রশংসা করার অধিকারটাও তুমি ছাড়া আর কাউকে দিতে পারবো না আমি। সেটাও মেনে নেওয়ার ক্ষমতা নেই আমার মধ্যে। কি করব? বলে উনি আমার গালে নিজের নাক দিয়ে হালকা করে স্লাইড করতে করতে বললেন,
একটা সময় ভেবেছিলাম তোমাকে নিজের থেকে দূরে রাখবো, কিন্তু এখন ভাবছি যে যদি সত্যি তোমাকে দূরে সরাতে পারতাম আর তুমি অন্য কারো হয়ে যেতে, তাহলে অন্য কারোর সাথে তোমাকে কি করে সহ্য করতাম আমি? তুমি অন্য কারো হয়ে গেছো সেটা কি করে মানতাম? ভাগ্যিস বাবা জোর করে বিয়ে দিয়েছিল, না হলে কোনো একদিন হয়তো আমাকে সুইসাইডই করতে হতো। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। I just can't live without you.